যে টপিক্সের উপর আমি আজকে আলোচনা করব সেই টপিক্সের শিরোনাম হলো পাঠ শিরোনাম হলো অন্তরীকরণ ও যুগজীকরণ ব্যবহার করে গতির সমীকরণ সমূহ প্রতিষ্ঠা করা। তো গতির সমীকরণগুলো কি আমি এক পাশে লিখে রেখেছি। গতির সমীকরণগুলো কি কি? এই 5টা সমীকরণ আছে। আমি 5টা সমীকরণ আজকে তোমাদের সামনে মানে কিভাবে আসে বা কিভাবে প্রতিষ্ঠা করা হয় সেই বিষয়টা আজকে তোমাদের সাথে আমি আলোচনা করব। আমরা জানি গতি বিষয়ক 4টি চলক আছে। এগুলো হলো গতি বিষয়ক কটি চলক আছে? 4টি। এগুলো হলো 1 নম্বর হতে পারে সরণ, যেটাকে আমরা x দ্বারা প্রকাশ করি, বেগ v, ত্বরণ a এবং সময় t। অর্থাৎ যেগুলো সময়ের সাথে বা সময় নিরপেক্ষভাবেও পরিবর্তন হতে পারে। আসলে সময় নিরপেক্ষভাবে পরিবর্তন হবে না, তো যাই হোক, যেগুলো পরিবর্তনশীল। যেমন একটা বস্তু সরণ এখন আছে, এখন বস্তুটা এখানে আছে, কিছুক্ষণ পরে এখানে সরে গেছে, তাহলে একটা পরিবর্তন হয়ে গেছে। দ্যাট মিনস আমি যদি এইখান থেকে কন্ডিশনটা চিন্তা করি যে এখন যেখানে আছে তার চেয়ে অন্য জায়গায় সরে গেছে, তার মানে আমার এটা মানটা অবশ্যই পরিবর্তন হয়ে গেছে। তাহলে আমি দেখতেছি কি এই সরণের মান পরিবর্তন হতে পারে, এটা একটা পরিবর্তনশীল রাশি। তারপরে কি বেগ, একটা বস্তুর বেগ এখন যত আছে একটু পরে সেটা নাও হতে পারে, বেশি হতে পারে, কম হতে পারে, আবার একই থাকতে পারে। তার মানে বোঝা গেছে কি এটা একটা পরিবর্তনশীল রাশি। ত্বরণ, হ্যাঁ, বস্তুর বেগ বৃদ্ধি যেভাবে হচ্ছে সেটা সমত্বরণে হতে পারে, আবার ভিন্ন ত্বরণে হতে পারে। বস্তুর বেগ সমানভাবে বাড়তে পারে, ভিন্নভাবে বাড়তে পারে, আবার নাও বাড়তে পারে। তার মানে ত্বরণও একটা পরিবর্তনশীল রাশি। আবার আমরা তো জানি সময় অবশ্যই পরিবর্তনশীল, কারণ এই যে আমি কথা বলতেছি এর ভিতরে কিন্তু কে চলে যাচ্ছে? সময় চলে যাচ্ছে। তো সময় চলে যাচ্ছে মানে কি আমার সময়টা কি হয়ে যাচ্ছে? পরিবর্তন হয়ে যাচ্ছে। অর্থাৎ আগে যে সময় ছিলাম আর আমি আর এখন সেই সময় নাই, আমি একটা অন্য সময় এসে গেছি। তো ঠিক আছে, এই যে প্রতিনিয়ত আমরা কিন্তু সময়ের তরি বেয়ে সামনে এগিয়ে যাচ্ছি। তাহলে আমরা কি দেখলাম যে আমরা এখানে 4টা জিনিস পেলাম, সরণ, বেগ, ত্বরণ, সময়। এই প্রত্যেকটাই কি এক একটা চলক, কারণ এদের নির্দিষ্ট কোনো মান নাই, যে কোনো সময় যে কোনো মান ধারণ করতে পারে, বা এই জন্য তাদেরকে বলা হয় কি পরিবর্তনশীল রাশি। তো এই পরিবর্তনশীল 4টা রাশির মধ্যে আবার আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে আদি কন্ডিশন বা আদি শর্তাদি। তা আদি শর্তাদি কি বা আদি কন্ডিশন কি? অর্থাৎ একটা বস্তু যখন যাত্রা শুরু করবে, একটি বস্তু যখন যাত্রা শুরু করবে তখন সেই শুরু করার মুহূর্তে সেই বস্তু কন্ডিশন কি, সেই বস্তু কোন অবস্থায় আছে, সেটাকে বলা হয় আদি শর্তাদি বা আদি কন্ডিশন। সেটা এরকম হতে পারে, অর্থাৎ t=0 সময়ে বস্তুর অবস্থান একটা হতে পারে, আবার t=0 সময়ে বস্তুর বেগ থাকতে পারে একটা। ঠিক আছে, তাহলে এই যে এইগুলা বস্তুর বেগকে ধরলাম v0, অবস্থানকে ধরবো x0, তাহলে এই দুটো হচ্ছে আদি কন্ডিশন। যে আদি অবস্থায় কি বলেছিল, সাপোজ কথার কথা যে বস্তুটা স্থির ছিল, তাহলে v0=0। মনে করলাম বস্তুটা মূল বিন্দুতে ছিল, তাহলে সেক্ষেত্রে x0=0। হ্যাঁ, অর্থাৎ একটা বস্তু যখন যাত্রা শুরু করবে, তো যাত্রার শুরুতে তার অবস্থান কিরকম ছিল, সে কোন অবস্থায় ছিল, সেগুলোর যে নির্দেশ করবে সেগুলোকে আমরা বলবো আদি শর্তাদি। ওকে, এই আদি শর্তাদির সাথে যে 4টা চলক আছে এরা কিন্তু পরস্পর সম্পর্কযুক্ত। এই পরস্পর সম্পর্ক, এই 4টা চলকের পরস্পরের সম্পর্কযুক্ত কতগুলো সমীকরণ আছে। এই সমীকরণগুলোকে বলা হয় গতি সমীকরণ। এই সমীকরণগুলোকে কি বলা হয়? গতির সমীকরণ। ওকে, তাহলে এই গতির সমীকরণগুলোর মধ্যে আমি যদি যে কোনো 2টা চলকের মান জানা থাকে, তাহলে এই 2টা চলকের সাহায্যে তৃতীয় একটি চলকের মান বের করতে পারি। মূলত এই কারণেই আমাদের এই গতির সমীকরণগুলা প্রতিষ্ঠা করা। তো ঠিক আছে, আমি এখন দেখবো যে আমরা কিভাবে এই গতির সমীকরণগুলা প্রতিষ্ঠা করতে পারি। তো ঠিক আছে, চলক কয়টা? 4টা। তার সাথে কি যোগ হবে? আদি কন্ডিশন, আদি শর্তাদি। হ্যাঁ, আদি শর্তাদি এবং চলক এগুলা একসাথে পরস্পরের সাথে সম্পর্কযুক্ত। আমি আবার বলতেছি, এরা পরস্পর সম্পর্কযুক্ত।
এই সম্পর্কগুলোকে আমরা কতগুলো সমীকরণের সাহায্যে প্রকাশ করতে পারি। সেই সমীকরণগুলোকে বলা হয় গতির সমীকরণ। আর এই গতির সমীকরণের সাহায্যে আমরা এই চারটার মধ্যে যে কোনো দুইটার মান যদি আমরা জানতে পারি, তাহলে তার সাহায্যে তৃতীয়টি এবং ওর সাহায্যে আবার ইচ্ছা করলে চতুর্থটিও কি করতে পারি, আমরা বের করতে পারি। ঠিক আছে, এই সম্পর্ক থেকে। তো এই সম্পর্কগুলোকে বলা হয় কি, গতির সমীকরণ। তো এই গতির সমীকরণগুলো কিভাবে আসলো, আমরা আজকে এখন এই বিষয়গুলো একটু দেখব। মনে করি না, আমি এই কথাটা সবার জন্য কমন করব, আমি সেজন্য এটাকে অনেক উপরে লিখব। হ্যাঁ, মনে করি একটি বস্তু x অক্ষ বরাবর এর সমতরণে গতিশীল। যাত্রার শুরুতে অর্থাৎ t=0 সময়ে এর t=0 সময়ে এর অবস্থান x0 এবং বেগ v0। ধরি t সময় পর, মানে যতটুকু সময় সে ট্রাভেল করবে, যতটুকু সময় সে ভ্রমণ করবে, সে ভ্রমণকালকে আমরা বললাম t। ধরি t সময় পর বস্তুর অবস্থান, আসলে এটা অবস্থান ভেক্টর হলে ভালো হইতো, বস্তুর অবস্থান x এবং শেষ বেগ মানে t সময় পরের বেগ v। আর আমি ইচ্ছা করলে এই সময় আরেকটা কথা লিখতে পারি, ধরি কথাটা বারবার বলতেছি, আর দরকার নাই। ওই সময়ে সরণ s, তাহলে আমি অবশ্যই বুঝতে পারবো যেহেতু s পরিমাণ সরণ, s মানে হলো তাহলে x - x0, এটা হলো s। তো ঠিক আছে, আমার এই কথাগুলোকে আমি সবার জন্য কমন করব। কমন করার পরে বাকি যে সমীকরণগুলো আছে আমি সেই সমীকরণগুলাই এখন প্রতিষ্ঠা করব। ওকে, আমি সেটা কিভাবে করতে পারি এখন দেখি। আমি লিখি যে প্রথম সমীকরণ এক নাম্বারটা কাটার মধ্যে সম্পর্ক দেখাচ্ছে। এক নাম্বারটা সম্পর্ক দেখাচ্ছে বেগ, ত্বরণ এবং সময়ের মধ্যে, কারণ v0 বেগ, ত্বরণ এবং সময়ের মধ্যে সম্পর্ক লিখো। ওকে, শেষ বেগ বলতে পারতাম, বললাম না। বেগ, ত্বরণ ও সময় বলতে কি বলবো এখানে, গতিকাল। এর মধ্যে সম্পর্ক, তার মধ্যে কি কি সম্পর্ক আছে দেখো। এর মধ্যে কি কি সম্পর্ক আছে? এর মধ্যে সম্পর্ক হলো, আমরা জানি কি বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে। আমরা জানি কি বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে। আবার এটা বলা যায় যে সময় সাপেক্ষে বেগের অন্তরককে ত্বরণ বলে। ওকে, আমার পূর্ববর্তী স্যার এই বিষয়ে ক্লাস নিয়েছেন। বেগ বৃদ্ধির হারকে কি বলে? ত্বরণ বলে। এটা হচ্ছে কমন সূত্র। আবার আমরা ইচ্ছে করলে এটাকে এমন ভাবে লিখতে পারি যে সময়ের সাপেক্ষে, কার সাপেক্ষে? সময়ের সাপেক্ষে বেগের অন্তরককে ত্বরণ বলে। অর্থাৎ ত্বরণকে যদি আমি এ দিয়ে প্রকাশ করি, এ ইজ ইকুয়াল ডিবি ডিটি, ইজ ইকুয়াল ডিবি ডিটি। হ্যাঁ,
বা ডিডিটি অফ ভি, অর্থাৎ সময়ের সাপেক্ষে ভি মানে হচ্ছে বেগের অন্তরীকরণ বা অন্তরককে ত্বরণ বলে। আমি ইচ্ছে করলে এটাকে কীভাবে লিখতে পারি, হুইচ ইন প্লাস ডিবি ইকুয়াল টু এ ডিটি। ঠিক আছে, আমি এটা 1 নং সমীকরণ দিলাম। তারপর লিখবো কি, এই উপরের সমীকরণকে, উপরোক্ত সমীকরণকে হ্যাঁ আদি শর্তাদি যুক্ত করে সমাকলন করে পাই। আদি শর্তাদি যুক্ত করে সমাকলন করে পাই। আচ্ছা ওকে, তাহলে আমি এখন এটাকে আদি কন্ডিশন যেগুলো আছে আমি সেগুলো অ্যাড করব, তারপরে সমাকলন করব। অথবা ইচ্ছা করলে আমি এটাকে এভাবে লিখতে পারতাম যে আদি শর্তাদিগুলো কি কি। আদি শর্তাদি হলো এরকম, যখন টি ইকুয়াল টু 0 তখন বেগের মান কত ছিল, ভি ইকুয়াল টু ভি নট, অর্থাৎ যাত্রার মুহূর্তে তার আদি বেগ ছিল কত, ভি নট। যাত্রার মুহূর্তে আমি লিখছিলাম যে টি ইকুয়াল টু 0 সময়ে এর অবস্থান এক্স এবং অবস্থান এক্স নট এবং বেগ ভি নট। তার মানে যখন টি ইকুয়াল টু 0 তখন ভি ইকুয়াল টু ভি নট। ঠিক আছে, এবং যখন টি ইকুয়াল টু টি, মানে টি এর মান টি, তখন ভি ইকুয়াল টু ভি ইকুয়াল টু ভি। এটা হচ্ছে আমার কন্ডিশন। তা আমি সেই কন্ডিশনগুলো এখন 1 নং সমীকরণে ব্যবহার করে পাই। আমি সেই কন্ডিশনগুলো কত নম্বর সমীকরণে ব্যবহার করবো, 1 নং সমীকরণে। তা আমি যদি এই কন্ডিশনগুলো 1 নং সমীকরণে ব্যবহার করি, তাহলে আমার সমীকরণের রূপটা দাঁড়াবে এরকম। জাস্ট এখানে ভি আছে, আমি সেজন্য ভিগুলাকে এদিকে আনবো, কন্ডিশনগুলা, যেখানে লোয়ার লিমিট হবে আদি অবস্থায় লোয়ার লিমিট হবে ব্যাগের মানে আদি অবস্থায় কত ছিল, ভি নট, এবং শেষ অবস্থায় কত হয়েছে, ভি। ঠিক আছে, তাহলে বাম পাশ শেষ, ডান পাশে আছে এ ডিটি। এখানে এ একটা ধ্রুবক, যাই হোক আমি এটা পরে দেখাচ্ছি। টি এর মান, এখানে টি হয়েছে চলক, হ্যাঁ এত ধ্রুবক, যেহেতু আমি বলছি এ কেমন সমতরণ, তার মানে তার মান সবসময় কি আছে, সমান আছে। আমি সেজন্য এটাকে আপাতত এক ধ্রুবক মনে করে আমি আগাচ্ছি। তাহলে আমি এখানে কি পাবো, দেখো যেহেতু এ ধ্রুবক, আমি একে বের করে নিয়ে আসবো। ওকে, আচ্ছা আমি এটা পরে করতেছি। আপাতত কন্ডিশনগুলো বসাই। ভি নট কখন, যখন টি এর মান কত ছিল, 0, টি চলক, এবং সবশেষে ভি কখন হয়েছে, যখন টি এর মান টি। ওকে, আমি এখন এটাকে ইন্টিগ্রেশন করলে কি পাবো, আমি এরকম পাবো। আমি আগে দেখেছি ডিবিকে যদি ইন্টিগ্রেশন করি তাহলে পাই ভি, হ্যাঁ একদম আপার লিমিট, পরে দেবে লোয়ার লিমিট। আর এখানে দেখা যাচ্ছে যে এটা হলো ধ্রুবক, আমি সেজন্য একে বের করে নিয়ে আসবো। আর ডিটিকে যদি আমি ইন্টিগ্রেশন করি তাহলে শুধু পাবো টি, আর সেক্ষেত্রে আপার লিমিট টি, লোয়ার লিমিট 0। ওকে, হুইচ ইন প্লাস, একবার ভি এর পরিবর্তে আপার লিমিট বসাবো। ভি এর আপার লিমিট কত, ভি মাইনাস দেবো, মাইনাস যে লোয়ার লিমিট, ভি এর পরিবর্তে ভি নট সমান এ। টি এর পরিবর্তে একবার আপার লিমিটে টি, আর লোয়ার লিমিট কত, 0। হুইচ ইন প্লাস ভি মাইনাস ভি নট ইকুয়াল টু এ টি, দেয়ারফর ভি ইকুয়াল টু কত, ভি নট প্লাস এ টি। ওকে, অর্থাৎ শেষ বেগ সমান আদি বেগ যোগ ত্বরণ ইন্টু সময়। অর্থাৎ তাহলে আমরা 1 নম্বর সমীকরণ থেকে কি পাচ্ছি, যে শেষ বেগ সমান আদি বেগ প্লাস ত্বরণ ইন্টু সময়। ঠিক আছে, আশা করি তোমরা এটা বুঝতে পারছো। শেষ বেগ সমান আদি বেগ প্লাস ত্বরণ ইন্টু সময়। ঠিক আছে, একটা উদাহরণ দেব। একটা উদাহরণ মনে করলাম, ধরি একটি বস্তুর আদি বেগ 5 ms inverse 1, ঠিক আছে, ত্বরণ
এ ইকুয়াল টু 2 ms ইনভার্স 2। তারপরে পরে প্রশ্ন হলো যে 3 সেকেন্ড পর বস্তুটির বেগ কত হবে, বস্তুটির বেগ কত হবে। আমি সেটা কিভাবে বের করতে পারি, যে বলছি যে শেষ বেগ, বস্তুটির বেগ কত হবে, তার মানে কি শেষের দিকে বেগ কত হবে। তাহলে আমরা জানি শেষ বেগ সমান কত, v ইকুয়াল টু v নট প্লাস এ টি। v নট আদি বেগ কত বলছি 5, তারপরে এখানে লিখলাম 5 প্লাস এ মানে হচ্ছে ত্বরণ, তার ত্বরণ কত ছিল 2, আর কত সময় বলতেছি 3 সেকেন্ড, তাহলে 2 × 3 দ্যাট মিনস 5 প্লাস 6 ইজ ইকুয়াল টু 11। বেগ যেহেতু বেগের একক হয়েছে ms ইনভার্স 1, তাহলে 11 ms ইনভার্স 1। 3 সেকেন্ড পরে ওই বস্তুটার বেগ হবে 11 ms ইনভার্স 1। ঠিক আছে, আমি এইটার সাহায্যে, আমি এই সমীকরণের সাহায্যে এইভাবে বেগ বের করতে পারি, শেষ বেগ। ওকে, এখন আমি দ্বিতীয় সমীকরণে চলে যাব। আমার কন্ডিশন কিন্তু এগুলোই থাকবে। দ্বিতীয়টা কিসের মধ্যে সম্পর্ক বলো, এক্স মানে কি অবস্থান, এক্স নট অবস্থান, ভি নট এগুলো হচ্ছে বেগ, আর টি হলো সময়। আমি লিখতে পারি কি 2 নম্বর, সময় আসবে, সময়টাকে আমি পরে বলি। ওকে, সরণ, বেগ ও গতিকালের মধ্যে সম্পর্ক। আচ্ছা, এখানে গড়বেগ কাকে বলে? আমরা তো জানি যে গড়বেগ হলো ভি প্রাইম, যদি এটা ভি প্রাইম মানে ভি বার দিয়ে এটাকে প্রকাশ করি, গড়বেগ হলো শেষ বেগ ও আদি বেগের গড়কে গড়বেগ বলে, শেষ বেগ ও আদি বেগের গড়কে গড়বেগ বলে। এটা হলো স্বাভাবিক কথা, নর্মাল কথা। আর যদি আরেকটু বিশেষভাবে লিখতে চাই, তাহলে সেটা আমি লিখতে পারবো যে ক্ষুদ্র ক্ষুদ্র সময় ব্যবধানের বেগকে, হ্যাঁ, ওই ক্ষুদ্র সময়ের গুণফলের সমষ্টিকে মোট সময় দিয়ে ভাগ করলে যা পাওয়া যায় তাই গড়বেগ। ঠিক আছে, ক্ষুদ্র ক্ষুদ্র সময় ব্যবধানের বেগকে, দ্যাট মিনস এই যে একটা পথে যাচ্ছে তার বেগ কিন্তু সব জায়গায় সমান না। মনে করো এখানে তার একটা ব্যাগ ছিল, এখানে একটা ব্যাগ, এখানে একটা ব্যাগ, এখানে অল্প অল্প সময়ের ব্যাগ, ভিন্ন ভিন্ন ব্যাগ ছিল, সব জায়গায় কিন্তু তার ব্যাগের পরিবর্তন ছিল। তো ওই অতি অল্প সময় ব্যাগ, যত ব্যাগকে যদি আমি সময় দিয়ে গুণ করি, তাহলে কিন্তু ব্যাগ ইন্টু সময় মানে ওই স্মরণ, তো এরকম ক্ষুদ্র ক্ষুদ্র স্মরণ পাবো অনেকগুলা। এই সব কটা স্মরণকে যদি আমি যোগ করি তাহলে মোট স্মরণ পাবো। মোট স্মরণকে যদি আমি মোট সময়টি দিয়ে ভাগ করি তাহলে আমি পাবো যে গড়ে সে কত বেগে গিয়েছিল। তো ঠিক আছে, এই কথাটা হয়তো তোমরা এখন একটু কষ্ট হবে, একটু বুঝতে একটু কষ্ট হবে, বাট আমার দৃঢ় বিশ্বাস যে এটা অল্প কয়েকদিন পরে, হয়তো এই ক্লাস পরেই তোমরা এই জিনিসটা একদম ইজি হয়ে যাবা, যে কথাটা আমি কোথা থেকে বলছি। ক্ষুদ্র ক্ষুদ্র সময় ব্যবধানের ব্যাগকে ওই সময়ের গুণফলের, মানে ব্যাগকে ওই সময় দিয়ে আমি গুণ করব, ব্যাগকে ওই সময়ের গুণফলের সমষ্টিকে মোট সময় দিয়ে ভাগ করলে যা পাওয়া যায় তাই গড়বেগ। ঠিক আছে, আচ্ছা, যদি এটাকে আমি গণিতের ভাষায় প্রকাশ করি, সেক্ষেত্রে প্রকাশ রূপটা হবে v bar ইজ ইকুয়াল
মোট সময় দিয়ে ভাগ করবো, তারপরে 1/t দিলাম। আর গুণফলের সমষ্টি কাকে কাকে গুণ করব? ভি কে গুণ করব, বেগকে গুণ করব ক্ষুদ্র ক্ষুদ্র সময় দিয়ে, মানে ভি ডিটি। ওকে, করলাম। করার পরে আবার কি নিতে হবে? সমষ্টি। এখন যেহেতু সমষ্টি নিতে হবে, তার মানে হচ্ছে ইন্টিগ্রেশন। ওকে, এটাকে বলা হচ্ছে কি? গড় বেগ। তো দেখো ইজ ইকুয়াল টু 1/t, ঠিক আছে। আবার বেগ ভি, কে আমি ইচ্ছে করলে কে আমি ইচ্ছে করলে কি লিখতে পারবো? আমরা তো অলরেডি সবাই জানি যে ভি ইকুয়াল টু হবে ডিএক্স ডিটি, অর্থাৎ সময়ের সাপেক্ষে সরণের অবস্থানের পরিবর্তনকে বা সরণের পরিবর্তনকে বেগ বলে। তাহলে আমি ইচ্ছে করলে এটাকে লিখতে পারবো ইন্টিগ্রেশন অফ ভি এর পরিবর্তন লিখবো কত? ডিএক্স ডিটি, আর এখানে কি আছে? ডিটি। তো ডিটি ডিটি ক্যান্সেল হয়ে গেলে আমি শেষ পর্যন্ত কি পাচ্ছি? আচ্ছা, ওকে, যা পাচ্ছি আমি তো পরে লিখতেছি। যা পাচ্ছি আমি তো উপরে লিখি, শেষ পর্যন্ত আমি যা পাচ্ছি তা হলো 1/t ইন্টিগ্রেশন অফ ডিএক্স, আর এই দিক দিয়ে কত আছে? ভি বার, যেটা। তাহলে এই যদি হয় অবস্থান, আমি এখন আদি কন্ডিশন ব্যবহার করলে এক্স এর আদি অবস্থায় তার মান সমান এক্স এবং শেষ সরণ এক্স। হ্যাঁ, ওই যাত্রা শুরুতে সব লেখা আছে এখানে। তো এটার সমান আমি কত লিখতে পারি? 1/t। আবার ডিএক্স কে যদি আমি ইন্টিগ্রেশন করি তাহলে পাবো শুধু এক্স। হ্যাঁ, তারপরে লোয়ার লিমিট আপার লিমিট। আমি যদি মানগুলো বসাই 1/t, প্রথমে আসবে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, মানে ওই চলকের পরিবর্তে লোয়ার লিমিট দিতে হবে। যাই হোক, এইটা হলো আমার, ঠিক আছে। আমি এইটুকু পেলাম। এটুকু পাওয়ার পরে আমি এখন আবার কি করতে পারি? তাহলে আর একটা গুণ করতে পারি নাকি? ভিটি বি বার টি ইজ ইকুয়াল টু, এখানে কত পাচ্ছি আমি? এক্স মাইনাস এক্স নট। হ্যাঁ, এটাই থাকলো বি বার টি। ওকে, এখন যদি আমি একটু ঘুরিয়ে লিখি, মানে এটাকে আগে আনবো, এই অংশটাকে আমি পরে নেব, হুইচ ইন প্লাস এক্স মাইনাস এক্স নট ইকুয়াল টু বি বার টি। ওকে, আমি কিন্তু এখানে যে লিখেছিলাম যে সরণ এস ইকুয়াল টু কত? এক্স মাইনাস এক্স নট। আমি এখান থেকে লিখতে পারি যে এস ইকুয়াল টু বি বার টি। হ্যাঁ, এটা কিন্তু একটা সমীকরণ, যদি এখন এখানে নাই, তবে এটা আমাদের মনে রাখতে হবে যে সরণ সমান গড় বেগ ইন্টু সময়, এটা একটা সমীকরণ। সরণ সমান কত? গড় বেগ ইন্টু সময়। যেমন আমি সাপোজ আমি বললাম যে একটি বস্তু গড়ে 4m(1) বেগে গতিশীল। হ্যাঁ, তারপরে বললাম যে 10 সেকেন্ডে কত দূর যাবে? কত দূর যাবে মানে তার সরণ কত হবে? তাহলে আমি এভাবে লিখবো যে আমরা যদি সরণ এস ইকুয়াল টু ভি বার টি, যেহেতু বলছে কি গড় বেগ তার 4, তাহলে 4 আর সময় কত সেকেন্ড চাচ্ছে? 10 সেকেন্ড, 10 মিনিট, 4 10 40। সরণের একক হলো মিটার, অর্থাৎ সে ওই বস্তুটা 10 সেকেন্ড পরে 40 মিটার দূরে চলে যাবে। বাট আমাকে এখন দেখাতে হবে ওইটা, আমার এইখানে যেতে হবে। ওকে, এখান থেকে যেতে হলে আমি এই সমীকরণটাকে একটু মডিফাই করব। এই সমীকরণটা কিভাবে মডিফাই করব? এবার মডিফাই করব যে এক্স মাইনাস এক্স নট ইজ ইকুয়াল টু ভি বার। আমি কিন্তু আগে বলেছিলাম, কোথাও কি আছে এই মুহূর্তে লেখাটা নাই, আমি কিন্তু দেখেছিলাম যে গড় বেগ বলতে আমরা এটা বুঝি শেষ বেগ এবং আদি বেগের সমষ্টির গড়কে গড় বেগ বলে। ঠিক আছে, শেষ বেগ এবং আদি বেগের গড়কে, গড় বলতে দুইটা, যেহেতু তো দুই দিয়ে ভাগ করলেই সেটা গড় হবে, গড়কেই এটাকে বলে গড় বেগ। তাহলে আমি এই সমীকরণটাকে কিভাবে মডিফাই করব? ভি বার মানে গড় বেগের পরিবর্তে এখন আমি ওইটা বসাবো। তাহলে ভি বারের পরিবর্তে আমি এনে এখন এই অংশটা বসাবো। কি লিখবো? ভি প্লাস
ভি নট বাই টু ইন্টু কত আছে টি, তাহলে এই টি। এখন যদি আমি এক্সকে এদিক দিয়ে রাখি, প্লাস এক্স ইকুয়াল টু এক্স নটকে ওইদিকে নিয়ে গেলাম, এক্স নট বাই ভি প্লাস ভি নট বাই টু ইন্টু কত টি, অর্থাৎ শেষ অবস্থান সমান আদি অবস্থান প্লাস গড় বেগ ইন্টু সময়। আমি লিখলাম না সেটা, অথবা এখানে যদি লিখতাম তাহলে সরণ সমান মানে এক্স মাইনাস এক্স নট ইকুয়াল টু সরণ সমান গড় বেগ ইন্টু সময়, যেটা আমি অলরেডি এখানে লিখে দিচ্ছি। মানে এই সূত্রটারই একটা পরিবর্তিত রূপ হলো এটা। তো মাই ডিয়ার, আমি দুইটা সূত্র বের করে ফেলছি, আর এখন আমি 3 নম্বর সূত্রে যাব। 3 নম্বর সূত্র কিসের মধ্যে সম্পর্ক দেখাও। 3 নম্বর সূত্রটা কিসের মধ্যে সম্পর্ক দেখাচ্ছে? আচ্ছা, 3 নম্বর সূত্রটা সম্পর্ক দেখাচ্ছে, এটাকে আমি সরণ লিখব, এটাকে আমি দেব সময় আছে, আবার ত্বরণ আছে, বেগ যদি এটা আদি কন্ডিশন থেকে আসছে। তো যাই হোক, আমি এখানে লিখবো যে সরণ, ত্বরণ এবং গতিকালের সম্পর্ক। 3 নম্বর সূত্রটা হবে সরণ, ত্বরণ ও গতিকাল সম্পর্ক। ওকে, এই সরণ, ত্বরণ এবং গতিকালের সম্পর্ক কোথেকে পেতে পারি? আমরা 1 নম্বর সম্পর্ক থেকে দেখেছি যে ভি ইকুয়াল টু কত, ভি নট প্লাস এ টি, ভি ইকুয়াল টু ভি নট প্লাস এ টি। আচ্ছা, এটা যদি আমরা দেখে থাকি তা আমরা কিন্তু আবার এটাও জানি যে ভি ইকুয়াল টু কত, ভি ইকুয়াল টু হলো ভি ইকুয়াল টু হবে ডিএক্স ডিটি, অর্থাৎ সময় সাপেক্ষে সরণের কি, সময় সাপেক্ষে সরণের ডেরিভেটিভ বা অন্তরীকরণকে বলা হয় বেগ ভি। তাহলে আমি ওই মানটা এনে এখানে বসাই, হুইচ ইজ প্লাস ডিএক্স ডিটি সমান হলো ভি নট প্লাস এটি, হুইচ ইজ প্লাস আর আর গুণ করলে ডিএক্স ইকুয়াল টু ভি নট ডিটি প্লাস এটি ডিটি। ওকে, 1 নং সমীকরণ। তারপরে নেব যে 1 নং সমীকরণকে বা উপরোক্ত সমীকরণকে টি ইকুয়াল টু 0 সময়ে, হ্যাঁ, উপরোক্ত সমীকরণকে টি ইকুয়াল টু 0 সময়, আমি এখানে এক্স একটা চলক আর টি একটা সময় চলক, আমি দুটো চলকেই এটাকে ডেরিভেটিভ করব। তো আমি কি লিখবো যে 1 নং সমীকরণকে টি ইকুয়াল টু 0 সময়ে এক্স ইকুয়াল টু এক্স নট এবং টি ইকুয়াল টু টি সময়ে এক্স ইকুয়াল টু এক্স শর্তাদি প্রয়োগ করে পাই, শর্তাদি প্রয়োগ করে সমাকলন করে পাই, মানে সমাকলনের অপর নাম হচ্ছে যুগজীকরণ করে পাই। কি পাই? হ্যাঁ, ডিএক্স আমি লিমিট দিছি, এক্স এর লিমিট হবে এক্স নট থেকে এক্স সমান ভি নট ডিটি, এখানে পরিবর্তনশীল টি, তাহলে এটার লিমিট হবে টি ইকুয়াল টু টি এর মান কত ছিল 0 থেকে টি প্লাস এ টি ডিটি 0 থেকে টি। ওকে, আমি যদি এখন এটাকে ইন্টিগ্রেশন করি তাহলে এখানে কত পাবো এক্স, হ্যাঁ, উপরে এক্স নিচে এক্স নট সমান, আমি এখানে দেখতেছি ভি নটটা একটা ধ্রুবক, কারণ এটা আদি বেগ, ওটা টি এর উপর নির্ভরশীল না। তাহলে আমি ভি নটটাকে বের করে নিয়ে আসি, আর টি ডিটিকে ডেরিভেটিভ করলে হবে, ইন্টিগ্রেশন করলে হবে শুধু টি, হ্যাঁ, লিমিট বসিয়ে দিলাম প্লাস এখানে এ কে বের করে নিয়ে আসলাম, কারণ যেহেতু ত্বরণ সমান কখনো পরিবর্তনশীল না, তাহলে ত্বরণ একটা ধ্রুবক। ওকে, আর বাকি যে টি ডিটিকে যদি আমি ইন্টিগ্রেশন করি তাহলে যদি তোমাদের যদি মনে থাকে তাহলে তোমরা অবশ্যই বুঝবা যে এখানে কিন্তু টি আছে এবং টি, তা টি এর উপর পাওয়ার আছে 1, তা আমি যদি এটাকে ইন্টিগ্রেশন করি তাহলে কিন্তু হবে টি
1 প্লাস 1, নিচে হবে 1 প্লাস 1 মানে ওকে একবার 2 লিখে দিলাম, আর সীমাটা বসালাম, উপরে টি, নিচে হয়েছে 0। ওকে, এখন যদি আমি এটাকে লিখি তাহলে একবার আপার লিমিট বসালাম x এর পরিবর্তে, মাইনাস x এর পরিবর্তে লোয়ার লিমিট হচ্ছে x নট সমান v নট, আপার টি এর পরিবর্তে আপার লিমিট টি হয় মাইনাস কত, লোয়ার লিমিট 0, ওকে, প্লাস দেখি এখানে 2 আছে, 2 কে আমি বের করে ফেলি, হাফ, আবার এ দিলাম, এ, ওকে, টি এখন হয়েছে স্কোয়ার, তো টি এর পরিবর্তে একবার টি এর মান বসাই, টি স্কোয়ার মাইনাস কত, এখানে লোয়ার লিমিট বসালে 0, 0 উপরে স্কোয়ার মানে 0। ওকে, দ্যাট মিনস তাহলে আমি এখান থেকে শেষ পর্যন্ত কি পাচ্ছি, শেষ পর্যন্ত তাহলে আমি এটাকে যদি এদিকে লিখতাম তাহলে আমি কি পেতাম, আমি পাইতেছি এরকম x মাইনাস এক্স নট সমান ভি নট টি প্লাস হাফ এ টি স্কোয়ার। তাহলে আমি যদি এক্স নটকে ওই দিক দিয়ে নিয়ে যাই, অথবা এটুকুর পরিবর্তে আমি কি লিখতে পারি, এটুকুর পরিবর্তে আমি কত লিখতে পারি, এটুকুর পরিবর্তে আমি লিখতে পারি এস। তাহলে আমি এখান থেকে কি লিখতে পারবো যে এস ইকুয়াল টু ভি নট টি প্লাস হাফ এ টি স্কোয়ার, এটা একটু সমীকরণ, এস ইকুয়াল টু ভি নট টি প্লাস হাফ এ টি স্কোয়ার। হ্যাঁ, আর এক্স নটকে যদি আমি ওইদিকে নিয়ে যাই তাহলে কিন্তু আমি এই সমীকরণটা পাবো। এখান থেকে ইচ্ছা করলে আমি এটাকে কিভাবে লিখতে পারবো, সুতরাং x ইকুয়াল টু এক্স নট প্লাস ভি নট টি প্লাস হাফ এ টি স্কোয়ার। ঠিক আছে মাই ডিয়ার স্টুডেন্ট, আশা করি বুঝতে পারছি। এখন সবশেষে আরেকটা সমীকরণ আছে, আচ্ছা আরো দুটো সমীকরণ আছে। তাহলে 4 নম্বর সমীকরণটা কি হবে, দেখো 4 নম্বর সমীকরণ কি হবে। 4 নম্বর সমীকরণ কিসের কিসের মধ্যে সম্পর্ক, আচ্ছা এখানে কিন্তু টি নাই, মানে সময় নাই, বাট এখানে কি আছে, বেগ আছে। তাহলে আমরা কি লিখবো, হ্যাঁ, সরণ, ত্বরণ এবং বেগ, সরণ, ত্বরণ এবং বেগের মধ্যে সম্পর্ক। হ্যাঁ, সেটা কিভাবে লিখতে পারি, ওকে, আমরা সেটা কিভাবে লিখতে পারি, এভাবে লিখতে পারি যে আমরা জানি বেগের অন্তরককে, সময়ের সাপেক্ষে বেগের অন্তরককে ত্বরণ বলে। দ্যাট মিনস এ ইকুয়াল টু ডিবি ডিটি, এটাকে অনেক বলে ডিডিটি অফ ভি, বাট কখনোই আমি এটা বলবো না যে, এই কথা কিন্তু বলা ভুল, ডিবি বাই ডিটি ভুল। কেন, কারণ হলো এটা হলো বেগ, বেগের একটা একক আছে, আর কি হলো সময়, সময়ের একক আছে। আমি তো কখনোই ভরের এককে দূরত্বের একক দিয়ে ভাগ করতে পারবো না, অর্থাৎ আমি 5 কিলোমিটারকে কখনোই 5 কেজি দিয়ে ভাগ করতে পারবো না, পারবো না। আমি কখনোই ব্যাগের একটা মান আছে, সেটাকে আমি সময়ের সেকেন্ড দিয়ে ভাগ করতে পারবো না, এটা ভাগ না, এটা হচ্ছে তার সাপেক্ষে অন্তরীকরণ। ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, আমরা শেষ করে দেব দ্রুততার সময়। তো আমি ইচ্ছে করে এটা লিখতে পারি এ ইকুয়াল টু ডিবি ডিটি হুইচ ইন প্লাস, একটু মডিফাই করে লিখবো। দেখো আমি একটা ডিএক্স আনলাম, কিন্তু প্রকৃতপক্ষে এখানে তো ডিএক্স নাই, আমি সেজন্য এখানে ডিএক্সটাকে আবার উপরে গুণ করে দেবো যাতে ক্যান্সেল করা যায়। এর নিচে ডিটিটা দিলাম, এটা দেওয়ার অর্থ হয়েছে ডিবি ডিএক্স, আর আমরা জানি ডিএক্স ডিটি সমান হচ্ছে ভি, সমান কত, ভি। তাহলে এখন আর গুণ করি, আর গুণ করলে কত পাবো, এ ডিএক্স সমান ভিটাকে আগে নিয়ে আসি, ভি ডিবি। আমি এটাকে দিই 1 নং সমীকরণ, ঠিক আছে। ওই 1 নং সমীকরণকে 1 নং সমীকরণকে টি ইকুয়াল টু 0, সরি, আচ্ছা এখন এখানে টি নাই, এখানে আমার দুটো চলক আছে, একটা হলো এক্স, একটা হলো কি ভি। 1 নং সমীকরণকে যখন এক্স এর মান কত ছিল, এক্স নট, তখন ভি এর মান কত ছিল, ভি নট আদি কন্ডিশন, এবং যখন এক্স এর মান এক্স
তখন ভি এর মান কত ভি এই সীমার মধ্যে সমাকলন করে পাই এই সীমার মধ্যে আমি যদি সমাকলন করি তাহলে আমি কি পাবো আচ্ছা আমি এটাকে সমাকলনটাকে ওই পাশে করতেছি এখানে কি আছে এ ডিএক্স সমান বি ডিবি ওকে আমি সীমা কি দিছি এক্স এর সীমা হলো এক্স নট থেকে এক্স আর ভি এর সীমা হলো বি নট থেকে ভি এত ইকুয়াল টু এ হলো সমতরণ ধ্রুবক একে বের করে নিয়ে আসলাম ডিএক্স ইন্টিগ্রেশন করলে হবে এক্স 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 নট সমান আচ্ছা এখন যদি আমি এটাকে ভি আছে কিন্তু আমি যদি এটাকে করি তাহলে কত হবে বি স্কোয়ার বাই টু তারপরে বি বি নট কেন বি স্কোয়ার বাই টু এটা করে দেবো কারণ এখানে একটা ভি আছে ভি এর উপর পাওয়ার ওয়ান আবার যদি ইন্টিগ্রেশন করি আরো এক যোগ হবে 1 + 1 মানে 2 আর ওই 2টা আসবে নিচে ওকে সমান এ এটাকে যদি আপার লিমিট বসাই x লোয়ার লিমিট বসালে x নট সমান আচ্ছা 2টাকে বের করে ফেলি হাফ আর b এর পরিবর্তে একবার বসাবো b আপার লিমিট মাইনাস একবার লোয়ার লিমিট হচ্ছে b নট এই b নট স্কয়ার ওকে 2 দ্বারা আর গুণ করি তাহলে কত 2a x মাইনাস x নট সমান হলো কত বি স্কোয়ার মাইনাস বি নট স্কোয়ার তো শেষ পর্যন্ত আমাকে কি দেখাতে হবে যে বি স্কোয়ার সমান বি নট স্কোয়ার প্লাস 2a ওকে তাহলে আমি বি স্কোয়ারটাকে এদিকে রাখলাম বি নট স্কোয়ারটাকে আমি এদিকে আনবো তাহলে ঘটনাটা কিরকম দাঁড়াবে তাহলে দেখি আমি ঘটনাটা এরকম দাঁড়াচ্ছে বুঝছেন প্লাস বি নটকে এদিকে আনলে হবে পজিটিভ বি নট স্কোয়ার প্লাস 2a x মাইনাস x নট ইকুয়াল টু বি স্কোয়ার দ্যাট মিনস উল্টা লিখলে বি স্কোয়ারটাকে এদিকে আনলাম সমান কত বি নট স্কোয়ার প্লাস 2a x মাইনাস x নট আচ্ছা অনেকে ইচ্ছে করলে x মাইনাস x নটের বলে কি বসাতে পারবে s বসাতে পারবে সেক্ষেত্রে এটা হবে কি তো বি স্কোয়ার সমান বি নট স্কোয়ার প্লাস 2a s ঠিক আছে তো মূলত এই চারটে সমীকরণ গতিবিষয়ক সমীকরণ চারটা তারপরেও আরেকটা তৈরি করা হয়েছে স্পেশাল ভাবে আমি সেটাও দেখাচ্ছি একটু কিভাবে এটা আসতে পারে 5 নম্বর সম্পর্কটা কি হতে পারে আচ্ছা 5 নম্বর সম্পর্কটা এটা কিন্তু বোঝাচ্ছে যে একটা বস্তু গতিশীল থাকা অবস্থায় সে একটা নির্দিষ্ট সেকেন্ডে বা নির্দিষ্ট সময়ে সে কতটুকু দূরত্ব গেছে ওই অংশটা অর্থাৎ মনে করলাম একটা বস্তু চলতেছে 0 সময় থেকে শুরু করে 10 সেকেন্ড সময়ে সে সাপোজ 200 মিটার গেল এখন যদি আমি হঠাৎ করে একজন প্রশ্ন করে যে ওই বস্তুটা 10ম সেকেন্ডে কতটুকু গেল মানে 10 নম্বর সেকেন্ডে সে মোট কতটুকু গেছে এটা একটা বিষয় অথবা কেউ আমাকে প্রশ্ন করতে পারে যে 4 নম্বর সেকেন্ডে 4র্থ সেকেন্ডে সে কতটুকু গিয়েছিল তাহলে এই যে ওই সময়ের দূরত্বটা বের করতে হলে আমার ওই 5 নম্বর সূত্রটাকে ইউজ করতে হবে তা আমি সেই সূত্রটাকে কিভাবে পেতে পারি দেখো এটা কিন্তু একটা নির্দিষ্ট সময়ের দূরত্ব নির্দিষ্ট টাইম ইন্টারভাল বা নির্দিষ্ট সময়ের পার্থক্যে ওইটুকু দূরত্ব আমি সেটা কিভাবে বের করতে পারি আমি সেটা বের করতে পারি STH ধরলাম এটা ধরি STS হলো টিতম সেকেন্ডে বস্তু কর্তৃক অতিক্রান্ত দূরত্ব ঠিক আছে এটা হলো আমি ST তাহলে এই অতিক্রান্ত দূরত্বটা অবশ্যই আমি অন্যভাবে বের করতে পারবো তাহলে সুতরাং STH অবশ্যই হবে যে টি সেকেন্ডে মোট দূরত্ব মাইনাস টি মাইনাস 1 সেকেন্ডে মোট দূরত্ব
মানে অর্থ হয়েছে জিনিসটা যদি আমি এভাবে বোঝাই যে আমাকে প্রশ্ন করলো কি 10 নম্বর সেকেন্ডে মানে দশম সেকেন্ডে সে কতটুকু গেল সাপোজ, আমি বলবো আমি বের করবো কি যে 10 সেকেন্ডে সে মোট কতটুকু গেল মাইনাস 10 থেকে 1 বাদ দিব, তাহলে কত হবে 9 সেকেন্ডে মোট কতটুকু গেছিল এতটুকু, তাহলে 10 সেকেন্ডে যতটুকু গেছে ওইখান থেকে 9 সেকেন্ডে যতটুকু গেছিল এটা বাদ দিয়ে দিব, তাহলে তো বের করে ফেলবো যে 10 নম্বর সেকেন্ডে সে কতটুকু গেছে। আমি কতটুকু বুঝতে পারছি? মাই ডিয়ার স্টুডেন্ট, তোমরা কি আমার কথাটা বুঝতে পারছো যে 10 নম্বর সেকেন্ডে দশম সেকেন্ডে ওই বস্তুটা কত দূর গেছে সেটা বের করতে হবে। তো আমি সেটা কিভাবে বের করতে পারি? আমি দেখবো যে 10 মানে টোটাল 10 সেকেন্ডে সে বস্তুটা কত দূর গেছিল এবং ওই প্রথম থেকেই 9 সেকেন্ডে কতটুকু গেছিল। তো ওই 10 সেকেন্ডের মোট দূরত্ব থেকে 9 সেকেন্ডের মোট দূরত্ব বাদ দিয়ে দিলেই তো 10 নম্বর সেকেন্ডে সে কতটুকু দূরত্ব গেছে সেটা বের হয়ে আসবে। ওকে, তাহলে তৃতীয় সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব আমরা জানি, অতিক্রান্ত দূরত্ব এই যে এখানে একটা সমীকরণ আছে s ইকুয়াল টু, আমরা এটা দেখেছিলাম যে s ইকুয়াল টু হলো এখান থেকে একটা s এর সমীকরণ ছিল v নট t প্লাস হাফ এটি স্কোয়ার, তোমাদের বই এখানে আছে 3 নম্বর সূত্রটা s ইকুয়াল টু v নট t প্লাস হাফ এটি স্কোয়ার, তাহলে ওইখানে বসাবো হ্যাঁ v নট t, ওকে v নট t প্লাস হাফ এ টি স্কোয়ার, এটা হচ্ছে টি তম সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব মাইনাস যেহেতু টি মাইনাস 1 তার মানে ওইটা এইভাবে লিখতে হবে টি এর পরিবর্তে টি মাইনাস 1 বসাতে হবে, ভি নট টি মাইনাস 1 প্লাস হাফ এ, হ্যাঁ ওটা করতে হবে টি এর পরিবর্তে টি মাইনাস 1 স্কোয়ার, এত ইকুয়াল টু কত হবে ভি নট টি প্লাস হাফ এ টি স্কোয়ার মাইনাস গুণ করলে কত হবে ভি নট টি মাইনাস ভি নট। আচ্ছা আমি আপাতত এ করলাম না, পরে দেখাবো। এটা হলো ঠিক আছে, সেকেন্ড ব্র্যাকেটটা রেখে দিলাম। এটা হবে হাফ অফ এ, আর সূত্রটা বাংলা কত হবে এ স্কোয়ার মাইনাস 2a ভি মানে 1 গুণ করলে 2t প্লাস বি স্কোয়ার মানে 1 স্কোয়ার মানে 1। ওকে, ভি নট টি প্লাস হাফ এ টি স্কোয়ার মাইনাস, আচ্ছা এখন আমি গুণ করে ফেলবো, তো ভি নট টি মাইনাস মাইনাসে প্লাস ভি নট, ওকে প্লাসে মাইনাসে মাইনাস হাফ এ, এটাকে গুণ করলে কত হবে আচ্ছা এটা তো অনেক দূর, ঠিক আছে আমি এখানে গুণ করি টি স্কোয়ার মাইনাস 2t প্লাস 1, আমি এটাকে আবার গুণ করবো। ওকে বিনটটি একটা কেটে দিই, আপাতত একটু ছোট করি, প্লাসে বিনটটি মাইনাসে বিনটটি কেটে দিলাম, হাফ অফ এ টি স্কোয়ার প্লাস কত থাকলো বিনট, এখান থেকে এখন আনি মাইনাস হাফ এ গুণ করলে কত হবে টি স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস 2 নো প্লাস হাফ এ মানে এটা ইন্টু কত 2t, ঠিকই তো আছে 2t মাইনাস কত হাফ অফ এ, ওকে এই যে হাফ এ টি স্কোয়ার মাইনাস হাফ এ টি স্কোয়ার এটাও কেটে দিলাম, ঠিক আছে। এরপরে কখন পাচ্ছি দেখি, এটা সমান পাইতেছি এখন পাইতেছি এখানে ভি নট, ঠিক আছে প্লাস হাফ এ 2t মাইনাস হাফ এ, আমি সেগুলো কেটে দিতে পারতাম, টুয়ে কাটলাম না কারণ একটা সিস্টেমের কারণে। আচ্ছা সমান আমি এটাকে এই পাশে লিখি, দেখো এই যে ভি নট প্লাস হাফ এ কমন নিলাম, তাহলে কত পাবো 2t মাইনাস 1, ওকে এটাই হলো আমার এস টিএইচ অর্থাৎ টি তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব ভি নট প্লাস হাফ এ 2t মাইনাস 1। তো মাই ডিয়ার স্টুডেন্ট, অনেক লম্বা একটা লেকচার দিলাম, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ।